চ্যাপ্টার 8 এর একটা ক্লাস হয়েছিল, ওখানে ম্যাক্সিমাম বিষয় আলোচিত হয়েছে। চ্যাপ্টার 8 এর পরের যে অংশগুলো সেগুলো আলোচনা করা হবে। বিষয় হলো যে বাংলাদেশের স্বাধীন প্রতিষ্ঠান তিনটি। একটা হলো একটা হলো বিচার বিভাগ। স্বাধীন হয়েছে 1 নভেম্বর 2007। তবে সুপ্রিম কোর্টের রায় হয়েছে এটা 1999 সালের 2 ডিসেম্বর 1999। সুপ্রিম কোর্ট কিন্তু এদিনকা বলছে, আর এটা কার্যকর হয়েছে এই বিচার বিভাগ স্বাধীন, যেটা ফখরুদ্দিন গভর্নমেন্ট করেছিল। অর্থাৎ রায় 2 ডিসেম্বর 1999 আর কার্যকর হয় 1 নভেম্বর 2007। দুদক, দুর্নীতি দমন কমিশন বা এন্টি করাপশন কমিশন, এটা স্বাধীন হয়েছে 17 নভেম্বর 2007। 21 নভেম্বর 2007। আর বেসিক্যালি এটা 2004 সালে প্রতিষ্ঠা। অনেকে প্রতিষ্ঠার সাথে এটাকে গুলিয়ে ফেলে। প্রতিষ্ঠা হলো 2004, আর স্বাধীন হয় 2007 সালে। 3 হলো নির্বাচন কমিশন প্রাইম মিনিস্টার অফিস থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাধীন। পিএমও থেকে স্বাধীন হয় এটা 5 ডিসেম্বর 2008। 5 ডিসেম্বর 2008 সালে এটা স্বাধীন হয়। অর্থাৎ 3টি স্বাধীন প্রতিষ্ঠানই করেছে ফখরুদ্দিন গভর্নমেন্ট। 3টে স্বাধীন প্রতিষ্ঠান করে। আমাদের 3টা বিভাগ, সরকারের যে 3টা বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এর আবার একটা পদমর্যাদার একটা ক্রম আছে। সেই পদমর্যাদার ক্রমটা হলো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স। যেটা হলো পদমর্যাদার ক্রম। এটা 1974 সালে 11 জানুয়ারি 1974 সালে হয়েছে এটা। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এখানে যেটা আছে সেটা হলো যে পদমর্যাদার প্রথম ব্যক্তি হলো রাষ্ট্রপতি। দ্বিতীয় ব্যক্তি হলো প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী 2 নম্বর। তৃতীয় ব্যক্তি এখানে স্পিকার, আর চতুর্থ ব্যক্তি হলো চিফ জাস্টিস। এখন এর একটা অর্ডার আছে, একটা সুপ্রিম কোর্টে একটা বলা হয়েছিল যে চিফ জাস্টিস এটা তৃতীয় ব্যক্তি হবে আর স্পিকার চতুর্থ হবে। এরকমের একটা রায় ছিল, যে রায়টা কার্যকর হয়নি, রায়টা স্থগিত করা হয়েছিল। সুরেন্দ্র কুমার সিনহা বা এস কে সিনহা তিনি এটা করেছিলেন। তবে এটা কার্যকর হয়নি। আশা করা যায় যে এটা এই গভর্নমেন্টের সময় হয়তো একটা কার্যকর হলেও হতে পারে। পঞ্চম ব্যক্তি হলো সিইসি, চিফ ইলেকশন কমিশনার। হলো পঞ্চম ব্যক্তি, এবং তার সাথে হলেন চিফ হুইপ, যে সংসদের যে চিফ হুইপ। এখানে একটা বিষয় মনে রাখবেন যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে একজন সরকারি আমলা এমপিদের উপরে অবস্থান করেন। বলেন তো কে? এমপিদের উপরে অবস্থান করেন। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে
একজন সরকারি আমলা এমপিদের উপর অবস্থান করেন এবং সে কে বলতে পারেন? একজন আমলা সরকারি আমলা একজন আমলাই আছেন যিনি এমপিদের উপর অবস্থান করেন এবং সে কি হতে পারে? সে কি হতে পারে? হ্যাঁ, দাবিগুলো বিচার বিভাগ স্বাধীনের দাবি, সেটা তো 54 সালে ছিল। সেটা তো পাকিস্তান বিচার বিভাগ স্বাধীন, আমাদের বিচার বিভাগ স্বাধীন না। আমাদের বিচার বিভাগ স্বাধীনের কথা সংবিধানে 72 সালে বলা ছিল, কিন্তু আমাদের বিচার বিভাগ স্বাধীন হয় না। এখনো বিচার বিভাগ স্বাধীন না, কারণ এখনো বিচার প্রশাসন সচিবালয় নাই। বিচার প্রশাসন সচিবালয় কিন্তু এই যে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে, বিচার বিভাগ যে নিয়ন্ত্রণ, এটা কিন্তু হয় রাষ্ট্রপতির নামে, যেটা 116 নং অনুচ্ছেদে আছে যে বিচারকদের শৃঙ্খলা রক্ষা বা নিয়ন্ত্রণের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে। 116 নং অনুচ্ছেদ এটা আছে, এটা পরিবর্তন করতে চায়। হাইকোর্টে রিট করেছে যাতে এটা আলাদা বিচার বিভাগীয় সচিবালয় তৈরি হয়, এবং সচিবালয়টা হবে মনে হয় এটা মন্ত্রী পরিষদ সচিব, রাইট, ক্যাবিনেট সেক্রেটারি অথবা মন্ত্রী পরিষদ সচিব। এই মন্ত্রী পরিষদ সচিবকে বলা হয় সচিবদের সচিব। ইনি হলেন সচিবদের সচিব, এবং আমলাদের সর্বোচ্চ পদ মন্ত্রী পরিষদ সচিব। আমলাদের সর্বোচ্চ পদ মন্ত্রী পরিষদ সচিব, এবং ক্যাবিনেট সেক্রেটারি তিনি এমপিদের উপর অবস্থান করেন। মন্ত্রী পরিষদ সচিব তিনি কিন্তু পদাধিকার বলে, ক্যাবিনেট সেক্রেটারি পদাধিকার বলে তিনি বেশ কয়েকটি প্রধান থাকেন, যেমন তিনি এসএসবি এর প্রধান বা সভাপতি। এসএসবি মানে কি? সুপিরিয়র সিলেকশন বোর্ড। এসএসবি এটা হলো সুপিরিয়র সিলেকশন বোর্ডের প্রধান তিনি। এই বোর্ডের আসলে কাজ কি? এই বোর্ড হলো মানে উপসচিব থেকে প্রমোশনের কাজ করে, প্রমোশনের সুপারিশ করে। যেমন ডিসি কে হবে? এসএসবি তে ভাইবা দিতে হয়। এখানে সভাপতি থাকেন মন্ত্রী পরিষদ সচিব, আর অন্যান্য সচিবরা তারা থাকেন সদস্য। ইনি আরো যে কাজটা করেন, পিএম মন্ত্রীদের শপথ পরিচালনা করেন, শপথ অনুষ্ঠান পরিচালনা সবসময় মন্ত্রী পরিষদ সচিব এটা করেন। মন্ত্রী পরিষদ সচিব পরিচালনা করেন শপথ অনুষ্ঠান, এবং তাকে সচিবদের সচিব বলা হয়। মনে রাখবেন সচিব কি? আসলে সচিব হলো মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তা। সচিব মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তা। তিনি কিন্তু প্রশাসনিক প্রধান, মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান, তিনি হলেন সচিব। আর নির্বাহী প্রধান হলেন মন্ত্রী। কিন্তু আর্থিক যে প্রধান, এই আর্থিক কিন্তু হলো সচিব। প্রশাসনিক এবং আর্থিক প্রধান হলেন সচিব। মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তা, তিনি আর্থিক বিষয় দেখেন, প্রশাসনিক বিষয় দেখেন, কিন্তু নির্বাহী বিষয়টা দেখেন মন্ত্রী। এই ক্যাবিনেট সেক্রেটারি পদমর্যাদার ব্যক্তি কিন্তু কয়েকজন, অর্থাৎ ক্যাবিনেট সেক্রেটারি এর পদমর্যাদার একই পদমর্যাদা থাকেন। যেমন 3 বাহিনীর প্রধান একই পদমর্যাদা থাকেন, অর্থাৎ তারা কেউ ছাড় ডাকবে না। 3 বাহিনীর প্রধান বিশ্ব ব্যাংকে বাংলাদেশের প্রতিনিধি, বিশ্ব ব্যাংকে বিডি প্রতিনিধি, তিনি স্থায়ী পদমর্যাদা থাকেন। নাম্বার 3 মুখ্য সচিব, প্রধানমন্ত্রী যে মুখ্য সচিব, তিনি
একই পদমর্যাদা ভোগ করলেও ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে কিন্তু এই 3 জন এমপিদের পরে, কিন্তু এমপিদের উপরে শুধুমাত্র ক্যাবিনেট সেক্রেটারি, মানে ক্যাবিনেট সেক্রেটারি স্পেশাল পোস্ট, কিন্তু এই পদমর্যাদা উনি যে বেতন ভাতা পান সেটা ভোগ করেন। কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স যেটা, এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে কিন্তু এমপিরা তার উপরে, এরা কিন্তু এমপিদের নিচে। মুখ্য সচিব একজনই হন, তিনি প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের মুখ্য সচিব হন এবং তিনি কয়েকটা দায়িত্বে থাকেন। যেমন তিনি মুখ্য সচিবের কাজ কি, তিনি হলেন প্রথমত তিনি হলেন সব গোয়েন্দা সংস্থা সমন্বয় করেন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অনেকগুলো। সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা হলো ডিজিএফআই, পুলিশের গোয়েন্দা সংস্থা হলো ডিবি, তারপরে হলো আপনার সিআইডি, তারপরে পিবিআই হলো তদন্ত সংস্থা। পিবিআই কিন্তু আর গোয়েন্দা না, পিবিআই যেটা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এরা কিন্তু হলো তদন্ত করে, এরা কিন্তু গোয়েন্দা সংস্থা না। এসবি গোয়েন্দা সংস্থা, পুলিশের গোয়েন্দা এসবি, স্পেশাল ব্রাঞ্চ। তারপরে যে গোয়েন্দা সংস্থা আরেকটা আছে যে এনএসআই, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এনএসআই এই গোয়েন্দা সংস্থা। অর্থাৎ এই সব গোয়েন্দা সংস্থাকে সমন্বয় করেন মুখ্য সচিব। সমন্বয়। এরপর হলো যে বৈদেশিক সরকার ও প্রোটোকল প্রধান। বৈদেশিক সরকার প্রধানের সফর ও প্রোটোকলের প্রধান হিসেবে কাজ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সচিব বেসিক্যালি মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তা। ব্যাপারটা হলো যে মনে রাখবেন দুইটা বিষয়, অনেকে আমরা ভুল করে থাকি এবং দেখবেন অনেক মাস্টারেরাও পারে না বিষয়টা। মনে রাখবেন প্রশাসনের সর্বোচ্চ পদ, প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ। আপনি জিজ্ঞেস করে দেখেন কোনো শিক্ষকরে যারা সাধারণ জ্ঞান পড়ায়, আমি সায়েন্স পারবে না। প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান। বলবে মন্ত্রী পরিষদ সচিব, আসলে না। আমলাতন্ত্রের সর্বোচ্চ পদ ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রী পরিষদ সচিব। ক্যাবিনেট সেক্রেটারি অথবা মন্ত্রী পরিষদ সচিব, তিনি আমলাতন্ত্রের সর্বোচ্চ পদ। তাহলে বুঝতে পারছি? মনে রাখবেন প্রথমে হলো ক্যাবিনেট সেক্রেটারি, তার পদমর্যাদা হলো মুখ্য সচিব, ইনি সবার উপরে অবস্থান করেন। তবে দুজন এক জায়গায় থাকলে ক্যাবিনেট সেক্রেটারি সর্বোচ্চ পদ ভোগ করবে। এরপরে সচিব, এরপরে অতিরিক্ত সচিব, এর নিচে হলো যুগ্ম সচিব, এর নিচে হলো উপসচিব। এই উপসচিবরাই ডিসি হন বিভিন্ন জায়গায়। অতিরিক্ত সচিবরা বিভাগীয় কমিশনার হন। বিভাগীয় কমিশনার বেসিক্যালি আগে যুগ্ম সচিব ছিল, পরে প্রশাসনিকভাবে যে অতিরিক্ত সচিবদের বসার জায়গা নেই, এই জন্য তাদেরকে বিভাগীয় কমিশনার করা হয়েছে। অতিরিক্ত সচিবরাই মাঠে গেলে বিভাগীয় কমিশনার, আর উপসচিবরা মাঠে গেলে তারা ডিসি। এই উপসচিবের পর হলো সিনিয়র সহকারী সচিব। সিনিয়র সহকারী সচিব এরাই যখন ফিল্ডে যান তখন তারা হন ইউনো এসিল্যান্ড। তারা ইউনো এসিল্যান্ড হন যখন তারা ফিল্ডে যান। এই সিনিয়র সহকারী সচিবের নিচে হলো সহকারী সচিব। এই সহকারী সচিবরাই যখন ফিল্ডে যান তখন হয়ে যান সহকারী কমিশনার। সহকারী কমিশনার অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সহকারী কমিশনার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যেটা একটু আগে ক্লাসে বলেছিলাম যে ম্যাজিস্ট্রেট তিন ধরনের। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা অ্যাডমিন ক্যাডার থেকে হন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি হলেন জুডিশিয়ারি থেকে হন, অর্থাৎ জাজ যারা, অ্যাসিস্ট্যান্ট জাজ যারা, আর স্পেশাল ম্যাজিস্ট্রেট যাদেরকে পাওয়ার দেওয়া হয়, যেমন সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া হয়েছে, মৎস্য কর্মকর্তাকে অনেক সময় ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয় জেল জরিমানা করার জন্য। এই রকমের পরীক্ষার ডিউটির সময় অনেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়।
সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার এটা হলো স্পেশাল ম্যাজিস্ট্রেট। স্পেশাল ম্যাজিস্ট্রেট। আমাদের মন্ত্রণালয় 41টা মন্ত্রণালয়, বাংলাদেশের মন্ত্রণালয় 41টা। এই মন্ত্রণালয়ের নিচে থাকে বিভাগ, মন্ত্রণালয়ের উপরে থাকে কিন্তু সচিবালয়, সচিবালয় সবার উপরে, তার নিচে মন্ত্রণালয়, তার নিচে থাকে বিভাগ, বিভাগের নিচে থাকে অধিদপ্তর, ওই দপ্তরের নিচে থাকে পরিদপ্তর, ওই দপ্তর নিচে অনুবিভাগ। এই রকমের দপ্তরগুলো বন্টিত হয়। সচিবালয় উপরে না মন্ত্রণালয় উপরে, অবশ্যই মনে রাখবেন সচিবালয় উপরে, তারপর মন্ত্রণালয়, তারপরে বিভাগ। এরকমের 41টি মন্ত্রণালয়ে অনেক অসংখ্য বিভাগ আছে। আমাদের মন্ত্রণালয় বিভাগ, বিভাগ মানে এখন 67টা। বিভাগ সংখ্যা বাড়ছে আবার কমছে, কিছু কিছু জায়গায় এখন বিভাগ কমছে। যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগ 2টা ছিল, এটাকে 1টা করা হবে। মন্ত্রণালয় বিভাগ জাতীয় তথ্য প্রদানে আছে 58, আসলে ওরা তো আপডেট করে না। মন্ত্রণালয় বিভাগ এখানে কাজটা করছে কি, রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, এই দুইটাকে আসলে মন্ত্রণালয় হিসেবে ধরছে, আসলে এটা মন্ত্রণালয় না। তারপরে হলো যে সশস্ত্র বাহিনী বিভাগ, এটা মন্ত্রণালয়, এটা বিভাগই। মন্ত্রিপরিষদ বিভাগ, এটাও বিভাগ, মন্ত্রণালয় বিভাগ। পার্বত্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়, এখানে সংখ্যা লেখে নাই, আমি আপনাকে বলি। এখানে আছে 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 67, রাইট, 67, 68, 69, 70, 71। আবার বলি 40, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, একটা কমবে, সবসময় দুইটা একটা হয়ে যাবে। আর আছে এখানে তো এখনো এক করে নেয়, 58, 59, 60, 61, 62, 62, 63, 64, 65, 66, 67, 68, 68, 69, 70, 70, 71, 70টা মন্ত্রণালয় ও বিভাগ, এই দুইটা মিলে 70টা। প্রত্যেকটা মন্ত্রণালয় বিভাগ আছে। যেমন রাষ্ট্রপতির কার্যালয় বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয় বিভাগ 2টা, কার্যালয় বিভাগ 2টি। একটা হলো জনবিভাগ, আর একটা হলো আপন বিভাগ। একটা জনবিভাগ আর একটা হলো আপন বিভাগ। তারপরে প্রধানমন্ত্রীর জন্য অর্থ মন্ত্রণালয়ের বিভাগ 2টি, আদার বিভাগ 2টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2টি ছিল, জননিরাপত্তা বিভাগ আর শৃঙ্খলা বিভাগ। এখানে এখন একটা হবে, 4টি। অর্থ মন্ত্রণালয় বিভাগ 4টি, সরি, অর্থ মন্ত্রণালয় বিভাগ হলো 4টি। যেমন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক আইআরডি যেটাকে বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এবার হলো ইআরডি, ইকোনমিক রিলেশন ডিভিশন, অর্থাৎ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। নাম্বার 3 হলো যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। নাম্বার 4 হলো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ইআরডি। আরেকটা হলো
আর একটা হলো অর্থ বিভাগ। অর্থ বিভাগ, এই চারটা বিভাগ হলো অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় বিভাগ হলো চারটি। শিক্ষা মন্ত্রণালয়ের দুইটা বিভাগ, একটা হলো মাউসি বিভাগ আর একটা হলো কারিগরি মাদ্রাসা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয় এর বিভাগ দুইটা, একটা হলো মাউসি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, আর একটা হলো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। মাদ্রাসা শিক্ষা বিভাগ, আগে এটা ছিল মাদ্রাসা শিক্ষা বোর্ড, এখন শিক্ষা বিভাগ হয়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের দুইটা বিভাগ। তারপরে জননিরাপত্তা এবং সুরক্ষা সেবা বিভাগ, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক হলো জননিরাপত্তা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, আর একটা হলো সুরক্ষা সেবা বিভাগ। আবার যোগাযোগ মন্ত্রণালয় দুইটা, এক হলো সেতু বিভাগ, যোগাযোগের পরিবহন পরিকল্পনা কমিশনের তিনটা, এরকমের বিভাগগুলো দেয়া আছে, বেসিক ভিউতে দেয়া আছে, সুন্দর করে পড়ে ফেলবেন, ওখানে দেয়া আছে। যেটা বলছিলাম আমি সেটা হলো যোগাযোগ মন্ত্রণালয় বিভাগ, একটা হলো সেতু বিভাগ আর একটা হলো একটা সেতু বিভাগ আর একটা হলো সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ। সড়ক বিভাগ বিভাগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, যেমন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় বিভাগ দুটি, এক হলো সড়ক পরিবহন আর এক হলো সেতু বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ একটা, আর এক হলো সেতু বিভাগ। এই দুইটা বিভাগ হলো সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের অধীনে। আর একটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুইটা বিভাগ, একটা হলো স্বাস্থ্য সুরক্ষা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা বিভাগ। একটা হলো স্বাস্থ্য শিক্ষা বিভাগ আর একটা হলো সুরক্ষা না, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভাগ দুইটা, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভাগ দুইটা, স্বাস্থ্য সেবা বিভাগ আর হলো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। হ্যাঁ, স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা বিভাগ। আর একটা হলো সুরক্ষা, আর একটা হলো মনেই থাকে না, নামগুলো তো সিভিলেরই, ওয়েবসাইটে হারালাম নাকি। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ আর একটা হলো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগ। পরিবার পরিকল্পনা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ আর একটা হলো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগ। এইটা হলো বিষয় রকমের মন্ত্রণালয় বিভাগ। এখন 71টা পাবলিক সার্ভিস কমিশন সহ 71টাই হবে, এটা বিভাগ 71টা। পাবলিক সার্ভিস কমিশনকে আমি বাদ দিয়েছি, কিন্তু এটা বাদ দেওয়ার সুযোগ নাই, এটা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা অন্তর্ভুক্ত হবে কারণ এটা পরিচালনার মধ্যে পড়ে। দুদক হবে না, কারণ দুদক আবার এর মধ্যে অন্তর্ভুক্ত না, রাষ্ট্রপতির অধীনে সরাসরি। কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এখনো জন প্রশাসন মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের নীতি গ্রহণ করে থাকে। জনবিভাগ আর একটা হলো আপন বিভাগ। এখন বিষয় হলো যে এখন এখান থেকে হলো যে স্থানীয় সরকার, আমরা গত ক্লাসে দেখেছিলাম স্থানীয় সরকারের, দেখলাম যে স্থানীয় সরকারের স্তর কয়টা, একটা হলো 3টা, একটা শহুরে গ্রাম্য আর একটা হলো পার্বত্য। শহুরে আবার 2টা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন। এখন আমরা দেখি এই রকমের স্থানীয় সরকারের যে বিভিন্ন বিষয় আছে, যেমন আমরা উপর থেকে আসি। প্রথমত হলো যে কি কি আছে দেখি আমরা।
একবার মানে কম থেকে যায়। যে বিভাগ, বাংলাদেশের বিভাগ 8টি, প্রস্তাবিত বিভাগ হলো 2টা। যেটা প্রস্তাবিত করছে হাসিনা করছে তা না, আমাদের যে জনপ্রশাসন সংস্কার কমিশন সেখানেও বলছে যে আরো 2টা বিভাগ করা যায়, একটা ফরিদপুর একটা কুমিল্লা। প্রস্তাবিত হলো আগে কুমিল্লা, যেটা হাসান আব্দুল্লাহ বলছে যে নির্বাচনের আগে কুমিল্লা বিভাগ হবে, ফরিদপুর নাও হইতে পারে, কিন্তু কুমিল্লা বিভাগ হবে। এবং বর্তমানে প্রভাবশালী সরকারের ডক্টর আসিফ নজরুল, ডক্টর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হাসান আব্দুল্লাহ, তিনজনই কিন্তু কুমিল্লা। বাংলাদেশের ইতিহাসে কুমিল্লার কিন্তু ব্যাপক ভূমিকা, ইতিহাসে, এবং তারা খুব সুপার ট্যালেন্ট হয়। 1 নম্বরে কুমিল্লা খুবই ট্যালেন্ট হয়। বাংলাদেশের বিতর্কিত অনেক কিছুর সাথে কিন্তু কুমিল্লার নাম জড়িয়ে থাকে। যেমন বঙ্গভঙ্গের বিপক্ষে একজন মুসলমান ছিল, মৌলভী আব্দুল রসুল, উনি কিন্তু কুমিল্লার ছিল। সকল মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে ছিল, উনি বিপক্ষে ছিলেন। তারপরে 71ও যারা বিপক্ষে ছিলেন তাদের কিন্তু বৃহত্তর কুমিল্লায় বেশিরভাগ জনের বাড়ি ছিল। তারপরে আপনি ধরেন বাংলাদেশের 2জন শীর্ষ নেতা পলিটিশিয়ান, যারা জাতীয় শীর্ষ প্রতিষ্ঠিত 2টি দল এখনো বাংলাদেশে, মানে একটা দল তো নিষিদ্ধ হয়েছে কয়েকদিন আগে, এই 2জনের খনিও কিন্তু কুমিল্লার। মানে প্ল্যানার ছিল মেজর মঞ্জু এবং মেজর ডালিম, এরা কিন্তু কুমিল্লার ছিলেন। যা কুমিল্লা, এখানে প্রভাবশালী 3জন কুমিল্লার মধ্যে আছেন, এই জন্য আমি বললাম। কিন্তু এখানে যেটা হতে পারে যে নোয়াখালী নিয়ে আগে ছিল যে আওয়ামী লীগের সময় ওবায়দুল কাদের পাওয়ারফুল ছিলেন এবং তিনি কুমিল্লা নোয়াখালী চাইছেন, সে বাধা হয়ে দাঁড়ানোর কারণে কিন্তু বিভাগটা হয় নাই। এখন মনে হয় কুমিল্লা বিভাগ হইতে কোনো সমস্যা নাই। এবং বাংলাদেশ 1971 সালে বিভাগ ছিল 4টা বিভাগ ছিল। একটা ছিল ঢাকা, চট্টগ্রাম, তারপরে খুলনা, রাজশাহী। এই 4টা বিভাগ 71 সালে ছিল এবং 4টা বিভাগই ভাঙছে। ঢাকা ভেঙে হয়েছে ময়মনসিংহ, এই ময়মনসিংহ হয়েছে 2018 সালে, 15 সালে। চট্টগ্রাম ভেঙে হয়েছে সিলেট 90-এর দশকে, খুলনা ভেঙে হয়েছে বরিশাল 93 সালে, রাজশাহী ভেঙে হয়েছে রংপুর হয়েছে 2010 সালে। আর 4টা বিভাগ ভেঙে 8টা বিভাগ হয়েছে। এর মধ্যে মনে রাখবেন চট্টগ্রাম হলো প্রথম বিভাগ, বাংলাদেশের প্রথম জেলা। চট্টগ্রাম হলো প্রথম জেলা 1829 সালে, বাংলাদেশের প্রথম জেলা চট্টগ্রাম, ঢাকা না কিন্তু। বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এভাবেই ছিল, খুলনা পরে যুক্ত হয়েছে। এই হলো 4টা বিভাগ থেকে 8টা বিভাগ হয়। এরপর হলো বিভাগের পরে যদি আমরা আসি সিটি কর্পোরেশন। বাংলাদেশের সিটি কর্পোরেশন এটা হলো 12টি। মনে রাখবেন 13তম প্রস্তাবিত, আগের বইতে লেখা আছে ফরিদপুর, এখন সেটা হবে বগুড়া। প্রস্তাবিত বগুড়া, এবং বগুড়া হয়ে যাচ্ছে, এবং বগুড়া সবগুলোই শর্ত পূরণ করেছে। এখানে যেটা হয়েছে যে এখানে ঘনত্ব থাকতে হবে 3000 জন, সিটি কর্পোরেশন হইতে হলে ঘনত্ব থাকতে হবে 3000 জন, কিন্তু বগুড়া এটা 4000 জন, ঘনত্ব 4000 জন, এবং সেক্ষেত্রে শর্ত পূরণ করে বগুড়া। সিটি কর্পোরেশনের পরে যদি আমরা যাই পৌরসভা 330টি, এবং এখানে 3 শ্রেণীর পৌরসভা, ক, খ, গ শ্রেণীর পৌরসভা। তবে এই শ্রেণী বাতিল হবে। স্থানীয় সরকার কমিশনের যে প্রস্তাব, সংস্কার কমিশনের প্রস্তাব, যেটি বাতিল হবে, খুব শীঘ্রই এটি বাতিল হতে পারে। বইয়ে অনেক ইনফরমেশন মিসিং। কি রকমের মিসিং? মানে কি বোঝাচ্ছেন? বইতে মিসিং ও যাই হোক, কিন্তু আগের প্রিলি পরীক্ষা কেমন হবে 47 আমি জানি না, কিন্তু কোনো প্রিলি পরীক্ষাই 41তমতে কমন কম ছিল, 49টা ওইবার কোশ্চেন কঠিন ছিল, 47 বা 49টা কমন ছিল, এবং এটাই সবচেয়ে বেশি ছিল কোনো জিকে বই থেকে। 43, 40, 45 কনজিকিউটিভলি 60 আপ। 46তমতে 59টা কমন ছিল,
59 না 58 বা 57, 57, 58, 46তম মতো সেগুলোর মধ্যে একটু একটু কোশ্চেনটা যে কোশ্চেনটা এরকম অন্যরকম হয়েছিল। এবং 70টা কোশ্চেনের মধ্যে আমি চ্যালেঞ্জ যে ইনশাল্লাহ বেসিক থেকে এবারও কমন পড়বে, যাই পড়ুক এইভাবে আমরা তৈরি করছি আল্লাহর রহমতে। পৌরসভা 330টা, জেলা জেলা হলো এই প্রথম পৌরসভা কিন্তু হলো চট্টগ্রাম, সরি ঢাকা। প্রথম পৌরসভা ঢাকা 1868 নাকি আল্লাহ 1864 জেলা 64টা। এখন এখানে মনে রাখবেন 1947 সালে জেলা ছিল 16টা, যুক্ত হয়েছে সিলেট, মোট হলো 17টি। আর 16টি দিয়ে ভাগ হয়, সিলেট পরে যোগ হয়। আর এই 17টি কিন্তু বৃহত্তর জেলা। আর মনে রাখবেন 19টি ছিল 71 সালে, 1971 সালে 19টি, 23টি ছিল 1984 সালে, এবং এই 84 সালে 23টি থেকে 64টি হয়। 23টি ছিল 1984 সালে, এখান থেকে 64টা হয়েছে এই 1984-তে। জেলা, উপজেলা, উপজেলা হলো 495টি, থানা 664-টির বেশি মনে হয়, 668টি, খুব সম্ভবত 668টি, পরে 4টা হয়েছে। ইউনিয়ন, ইউনিয়ন 4596টি। এই ইউনিয়ন একসময় 4571টা ছিল, এখন 4596টা। আদমশুমারি অনুসারে ইউনিয়ন 4596টা। একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল জেলা পরিষদ। এই জেলা পরিষদ কিন্তু 61টি, আর পার্বত্য জেলা পরিষদ 3টি। এই মোট হলো 64টি। জেলা বললে 64টি, জেলা প্রশাসন বললে 64টা, জেলা পরিষদ বললে 61টা। জেলা পরিষদ 61টি, জেলা প্রশাসন হলো 64টি, আর জেলা পরিষদ 61টি, পার্বত্য জেলা পরিষদ হলো 3টি। এই মোট হলো 64, 64টা। এখন বিষয় হলো যে আপনাদের যেটা পরীক্ষায় আসে যে আয়তনে বড় কোনটা, জনসংখ্যায় বড় কোনটা, এইসব প্রশ্ন প্রায়ই আসে, মাঝে মাঝে আসে, কিন্তু গত নতুন সিলেবাসে এরকম প্রশ্ন খুব কম দেখা গেছে। তবে এবছর ব্যতিক্রম কিছু ঘটার কারণে আমার মনে হয় জেলা উপজেলা ভিত্তিক ব্যতিক্রম কয়েকটা ঘটনা আছে, সেগুলো পরীক্ষা আসতে পারে। যেমন 1 নম্বরে একটা ব্যতিক্রম হলো আয়তনে বড় সিটি কর্পোরেশন। আয়তনে বড় সিটি কর্পোরেশন এটা কিন্তু গাজীপুর, কিন্তু জনসংখ্যায় বড় সিটি কর্পোরেশন ঢাকা উত্তর। দেখলে মনে হতে পারে ঢাকা দক্ষিণ হবে, আসলে ঢাকা উত্তর জনসংখ্যায়। 3 নম্বরে আয়তনে বড় জেলা রাঙামাটি। সবসময় রাঙামাটি জনসংখ্যায় ছোট ছিল, একসময় জনসংখ্যায় ছোট জেলা, জনসংখ্যার ছোট জেলা এটা হলো বান্দরবান। আর জনসংখ্যায় ছোট, জনসংখ্যার ঘনত্বে ছোট জেলাটা রাঙামাটি। এটা একটু ব্যতিক্রম। এই বছর এই 3টা বিষয়, বিশেষ করে নিচের 2টা, জনশুমারি অনুসারে এটা বান্দরবান, রাঙামাটি। আগে ছিল জনসংখ্যায় ছোট এবং ঘনত্ব ছোট ছিল বান্দরবান, এখন ঘনত্বে ছোট হলো রাঙামাটি আর জনসংখ্যা ছোট হলো বান্দরবান। এটা একটু ব্যতিক্রম বিষয়। আয়তনে ছোট বিভাগ, এই আয়তনে ছোট বিভাগ কিন্তু ময়মনসিংহ, এটা দেখলে মনে হয় সিলেট। আর জনসংখ্যায় ছোট বিভাগ এটা বরিশাল, এবং বরিশালে জনসংখ্যায় ছোট, ঘনত্বও ছোট বরিশাল। আবার যদি বলেন আপনি জনসংখ্যা বৃদ্ধির হার কম,
বৃদ্ধির হার কম, এটাও কিন্তু বরিশাল। আগে শিক্ষায় বড় বিভাগ ছিল বরিশাল, এখন কিন্তু ঢাকা। শিক্ষায় বড় বিভাগ 2022 সালে জনশুমারির আগে বরিশাল ছিল, এখন এটা ঢাকা। শিক্ষায় বড় বিভাগ, এটা একটা ব্যতিক্রম বিষয়। শিক্ষায় বড় বিভাগ ঢাকা এইটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনাদের দেখবেন সেনা নৌ বিমান নিয়ে কিছু কথা লেখা আছে। সেনা বিমান নৌ, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এই বাহিনী থেকে প্রশ্ন তেমন একটা আসে নাই, কখনোই আসে নাই, কয়েকবার থেকে প্রশ্ন আসে নাই। সেনাবাহিনী মনে রাখবে 33টা ক্যান্টনমেন্ট, 33টি ক্যান্টনমেন্ট, এটা একটা বিষয়। সেনাবাহিনীতে একটা বিষয় আসতে পারে ISPR, ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন। ISPR কি? ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন। এখানে তিন বাহিনীর আন্তঃসংযোগ, এই আন্তঃসংযোগ করে থাকে হলো ISPR, ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন, আন্তঃবাহিনীর সংযোগ, আন্তঃবাহিনী সংযোগ অধিদপ্তর। এই ISPR ওরাই বিভিন্ন নিউজ দিয়ে থাকে। ISPR থেকে প্রশ্ন হলেও হতে পারে যে ISPR কি, ওরা বিভিন্ন তথ্য প্রকাশ করে, ওরা বিভিন্ন নিউজ যেটা সংবাদ মাধ্যমকে পাঠায়, সেই কাজটা করে হলো ISPR। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই তিনটা স্লোগান দেখবেন বইতে লেখা আছে। স্লোগান সমরে আমরা সর্বত্র আমরা দেশের তরে, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। সেনাবাহিনীর যে স্লোগান, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই স্লোগানটা হলো সেনাবাহিনীর। বিমান বাহিনী হচ্ছে বাংলার আকাশ রাখিব মুক্ত, বাংলার আকাশ রাখিব মুক্ত, রাখিব নিরাপদ, এটা হলো আবার জেলখানার স্লোগান। আর শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়, নৌবাহিনীর। শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়। বর্তমান যে 13তম সেনাপ্রধান আছেন, মিস্টার 18তম সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামান তিনি কিন্তু 24 সালের জুনে, 23 জুন তারিখে তার কিন্তু নিয়োগ হয়, এবং জুলাই মাসে কিন্তু জুলাই অভ্যুত্থান হয়, এবং তিনি 1 মাসের ব্যবধানে একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে যান। অন্যতম হলো ওয়াকারুজ্জামান। আর এই সেনাবাহিনীর যে জেনারেল, এই প্রধানদের যে মেয়াদ, জেনারেল বা এই তিন বাহিনীর প্রধানদের মেয়াদ কিন্তু 4 বছর। একসময় 2 বছর ছিল, পরে 3 বছর করা হয়েছে, এখন এটা 4 বছর। সেনাবাহিনীর প্রধানদের মেয়াদ 4 বছর, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ 4 বছর। এই দুইটা পদ, এবং ভিসি ভাইস চ্যান্সেলর যারা আছেন তাদের মেয়াদ 4 বছর। 4 বছর করে মেয়াদ ভিসি, চ্যান্সেলর, তারপরে হলো জেনারেল সহ প্রধানদের মেয়াদ 4 বছর, সেনাবাহিনী, 3 বাহিনীর প্রধানদের মেয়াদ 4 বছর, তারপরে হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ 4 বছর, পুলিশ বাহিনীর প্রধান এটাও 4 বছর। পুলিশের যিনি প্রধান থাকেন তিনিও, আসলে এখানে প্রধান থেকে আমি পুলিশ প্রধান বা বেসামরিক যে বাহিনীগুলো আছে, বেসামরিক বাহিনী, এদের কিন্তু আসলে মেয়াদ কি নাই, এদের মেয়াদ থাকে না, অর্থাৎ অবসর পর্যন্ত মেয়াদ থাকে। কারণ পুলিশ বাহিনীর প্রধান যখন হয়ে যান আইজি, তখন সে 4 বছর পর মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু আর ওখানে ফিরে যেতে পারে না, তার তো কোনো বসার জায়গা নেই, অর্থাৎ অবসর পর্যন্ত। যেমন চিফ জাস্টিস, উনি অবসর পর্যন্ত, অবসর গ্রহণ না করে উনি যদি 50 বছর বয়সে চিফ জাস্টিস হন, উনি 67 বছর পর্যন্ত উনি চিফ জাস্টিস থাকবেন। অবসর পর্যন্ত হলো ওই পদগুলো, চিফ জাস্টিস সহ অন্যান্য পদগুলো।
আর 4 বছর হলো এই 3 বাহিনীর প্রধান, ভিসি, তারপর হলো কি ভিসির আবার অধ্যাপনা করতে পারে, কারণ কিন্তু অধ্যাপকই থাকেন। আর এই জেনারেল তিনি জেনারেল থাকতে পারবেন, জেনারেল থেকে পদে গেলে চলে গেলেন, সেনাপ্রধান থেকে গেলে তিনি জেনারেল পদ ভোগ করবেন, জেনারেল যে পোস্টগুলো আছে সেগুলো তিনি ভোগ করবেন যদি তিনি অবসরে না যান ওই সময়। এগুলো বিষয়, এই জন্য তাদের পদ আছে, কিন্তু ওই পুলিশ বাহিনী এদের পদ নাই। এরা আসলে গিয়ে কি করবে, ওখান থেকে গিয়ে কোথায় যাবে, তাদের ওই পদগুলো নেই, কারণ সর্বোচ্চ পদটাই ওইটা। এখানে এরা হলো আসলে এই প্রধানরা তারা কিন্তু 4 স্টার, এই 3 স্টার, আর পুলিশ প্রধান কিন্তু 2 স্টার। পুলিশ প্রধান হলো 2 স্টার আর তারা হলো 3 স্টার। এই পুলিশ প্রধানই বেনজির আহমেদ, তিনি 4 স্টার চেয়েছিলেন এবং তিনি ব্যাপক এটা নিয়ে পুলিশে তিনি অনেক দায়ও দিয়েছিলেন। এখন একটা বিষয় হলো যে সেনাপ্রধান তিনি কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হন, তিনি কিন্তু ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের তিনি প্রধান হন। সেনাপ্রধান পদাধিকার বলে কিছু থেকে থাকেন, এনএসসি যেটা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এর প্রধান হন, এনএসসি প্রধান। উনি বিওএ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর প্রধান হন। বাংলাদেশ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই দুইটার প্রধান পদাধিকার বলে সেনাপ্রধান থাকেন। রাষ্ট্রপতি যে পদগুলো হোল্ড করেন, রাষ্ট্রপতি যেমন স্কাউটের প্রধান, রেড ক্রিসেন্টের প্রধান পদাধিকার বলে, রেড ক্রিসেন্টের প্রধান, তিনি এশিয়াটিক সোসাইটির প্রধান, এশিয়াটিক সোসাইটি এর প্রধান। তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, সরকারি বেসরকারি যে কোনো বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কারণ হয়েছে আল্লাহ জানে, সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে তিনি চ্যান্সেলর থাকেন। এবং সবচেয়ে বড় যেটা সশস্ত্র বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান পদাধিকার বলে তিনি এই প্রধানগুলো হয়ে থাকেন। বাংলাদেশের প্রাইম মিনিস্টার অথবা চিফ অ্যাডভাইজার যে প্রধান হয়ে থাকেন যেসব পদে, যেমন একনেক কমিটির প্রধান, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি ফর ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এই একনেক প্রধান। তারপরে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এর প্রধান। দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি, একটা জিনিস মনে রাখবেন, যত জাতীয় কমিটি আছে এই কথাটা মনে রাখলেই চলবে, অর্থাৎ ক্রয় সংক্রান্ত কমিটির জাতীয় ক্রয় সংক্রান্ত কমিটি, যেটা কমিটি অফ দ্য পারচেজ, ক্রয় সংক্রান্ত কমিটির প্রধান ছাড়া সকল জাতীয় কমিটির প্রধান প্রাইম মিনিস্টার বা চিফ অ্যাডভাইজার, প্রাইম মিনিস্টার অথবা চিফ অ্যাডভাইজার। ক্রয় সংক্রান্ত কমিটির প্রধান থাকেন অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা, অর্থমন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ ফাইন্যান্স অর অ্যাডভাইজার অফ ফাইন্যান্স। তো অর্থমন্ত্রী থাকেন ক্রয় সংক্রান্ত কমিটির প্রধান। বাকি যে রেস্ট অফ দ্য কমিটি আছে সকল কমিটির প্রধান আসলে পিএম থাকেন। তারপরে হলো ন্যাশনাল ওটা সংস্কার কমিটি, যেটা প্রশাসনিক সংস্কার কমিটি, নিকালের প্রধান তিনি। তারপর হলো পর্যটন কর্পোরেশন এরও পদাধিকার বলে প্রধানমন্ত্রী। চেয়ারম্যান থাকেন, বিডার চেয়ারম্যান থাকেন, বেজার চেয়ারম্যান থাকেন, এগুলো কিন্তু প্রধানমন্ত্রীর অধীনে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। এই আন্ডার পিএমওর অধীনে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, ইকোনমিক জোন অথরিটি, বেজা। এই বিডা প্রতিষ্ঠা হয়েছে কিন্তু 2016-এ, আর বেজা প্রতিষ্ঠা হয়েছে 2010-এ। এই দুইটা প্রতিষ্ঠাকাল হাসিনা করছে, তো প্রতিষ্ঠাকাল আসবে না। বেবজা
বেবজা আসতে পারে 1980 সালে, এই জন্য বেবজা আসতে পারে। বেবজা এটাও প্রাইম মিনিস্টার অফিসের অধীনে। তারপরে ট্যুরিজম কর্পোরেশন এর প্রধানও প্রাইম মিনিস্টার বা চিফ অ্যাডভাইজার। তারপরে হলো এগুলাই, আর এসবের প্রধান। এই একনেক বা নেক প্রতিষ্ঠা হয়েছে 1982-তে। একনেক এবং নেক, যেটা আমরা চ্যাপ্টার 4 এর মধ্যে পড়বো না ইনশাআল্লাহ, ঠিক আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজিবি একটু আলোচনায় আছে। বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, হ্যাঁ, বর্ডার গার্ড বাংলাদেশ। এটা হয়েছে কিন্তু 23 জানুয়ারি, 23/1/2010 সালে, 23/1/2010। হ্যাঁ 23/1/2010 না 2011 বিজিবি প্রতিষ্ঠা 23 জানুয়ারি, এটা মনে আছে আমার। 9 সালের বিডিআর থেকে যখন বিডিআর বিদ্রোহ হয়, বিডিআর এর নাম চেঞ্জ করে বিজিবি করা হয়। দেখি তো, বর্ডার গার্ড বাংলাদেশ কেমন লাগে। ইস্ট পাকিস্তান রাইফেলস আবির্ভাবে বিডিআর 1972 সালে হয়, 29 জানুয়ারি বিডিআর হয়। আর বিজিবি হ্যাঁ 2010 সালে হয়, 23 জানুয়ারি 2011 থেকে কার্যকর করে। দেখছেন 23 সালে বিজিবি আইন হয়েছে, আর বিজিবি প্রতিষ্ঠা 2011। এই বিজিবির বাইতুল ইজ্জাত, যেটা চট্টগ্রামে ট্রেনিং সেন্টার, যেটা বাইতুল ইজ্জত হলো বিজিবির ট্রেনিং সেন্টার, সাতকানিয়া চট্টগ্রাম বাইতুল ইজ্জত। এই বিজিবি কিন্তু আধা সামরিক বাহিনী। মনে রাখবেন সামরিক বাহিনী 3টা। সামরিক বাহিনী হলো সেনা ও বিমান, আর বেসামরিক বাহিনী হলো পুলিশ। বেসামরিক বাহিনী পুলিশ, আর পুলিশের অধীনে কিন্তু র্যাব কিন্তু বাংলাদেশ পুলিশের একটি এলিট ফোর্স। র্যাব ইজ নট দ্য ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। আরে আল্লাহ, আমার তো ক্লাস রিটেন রে ভাই, ঠিক আছে। র্যাব হলো পুলিশের একটি এলিট ফোর্স, আর যত বাহিনী সব আধা সামরিক বাহিনী। বিজিবির সাথে যেগুলো আছে, মানে যারা এই পুলিশ আর সেনাবাহিনীর 3টা পদ বাদ দিয়ে যা থাকবে সব আধা সামরিক বাহিনী। আনসারও কিন্তু আধা সামরিক বাহিনী। তো পুলিশ হলো বেসামরিক, ওরা হলো সিভিল লোকদের নিয়ে কাজ করে, সিভিলিয়ানদের থাপড়ায় পুলিশ। ওকে, আগামীকালকে পরীক্ষা রাত 9টায় ইনশাআল্লাহ। সকাল 8টায় চ্যাপ্টার 4 এর উপর ক্লাস হতে পারে। আমি যেটা ঘোষণা দিচ্ছি মনে রাখবেন, সকাল 8টায় যে কোনো সময় ক্লাস হতে পারে। তো অফিস টাইম থাকে, তো দেখা যায় যে 9টায় অফিস আগে থেকে আছে, বাচ্চার স্কুলে দেওয়াটা থাকে, সবকিছু মিলে 8টার সময় সুযোগ পেলে আমি ক্লাস দেবো ইনশাল্লাহ। 29 মে পর্যন্ত আল্লাহ সুস্থ রাখলে, বাঁচিয়ে রাখলে প্রতিদিন ক্লাস ইনশাল্লাহ, ঠিক আছে। কালকে আর 9টায় পরীক্ষাটা দিবেন।